দেশীয় পণ্যের মার্কেটটা কিন্তু অনেক সম্ভাবনাময়, হ্যাঁ? সেখানে এই উদ্যোক্তারা যখন কাজ করছে দেশীয় পণ্য নিয়ে, আমি তো দেখছি যে তাদের সম্ভাবনা অনেক বেশি। কারণ প্রথমত হচ্ছে এদের ভিতরে একটা অ্যাওয়ারনেস বিল্ড হয়েছে অলরেডি যে আমাদের দেশীয় পণ্যকে সামনে নিয়ে আসতে হবে। স্পেশালি কোভিডে যখন বাইরে থেকে জিনিসপত্র আসা বন্ধ হয়ে গিয়েছে, তখনই কিন্তু মানুষজনের ভিতরে এই জিনিসটাকে ঢোকাতে পেরেছি আমরা যে আমরা দেশীয় পণ্য নিয়েই কাজ করব, আপনারা দেশীয় পণ্য নিয়ে ফোকাস করেন। এবং সেই জিনিসটা কিন্তু ম্যাজিকের মতন কাজ করেছে এবং সম্ভাবনা দুয়ারও মনে হয় যে খুলে গিয়েছে, যে প্রত্যেকটা সেক্টর নিয়েই কিন্তু এখন দেশীয় পণ্যতে কাজ চলছে। তো এই জায়গায় আমি বলবো যে উদ্যোক্তারা যথেষ্ট ভালোভাবে কাজ শুরু করতে পেরেছে। যেমন আমাদের এখানে দেখা যাচ্ছে যে যেসব পণ্যগুলো আগে বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছিল, সেগুলোকে এখন আমরা উঠিয়ে নিয়ে আসছি, আমাদের উদ্যোক্তারা উঠিয়ে নিয়ে আসছে। যেমন কাঁসার বাটি, কাঁসার প্লেট, মাটির তৈজসপত্র, বেতের ফার্নিচার, এই জিনিসগুলো কিন্তু অলরেডি বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের উদ্যোক্তারা এই জিনিসগুলোকে আবার নিয়ে আসছে এবং এগুলোর কিন্তু এখন বেশ ভালো মার্কেট পাচ্ছে। মানুষজন কিন্তু অনেক কিনছে অনলাইনের মাধ্যমে। এবং দেখা যাচ্ছে যে আগে আমরা ঈদের সময় কিন্তু বিদেশি ড্রেস না হলে আমরা পরতামই না, পাখি ড্রেসের জন্য মানুষ আত্মহত্যা পর্যন্ত করেছে, যেটা শুনেছি এক সময়। কিন্তু এখন কিন্তু তাঁতের তৈরি ড্রেস, খেস শাড়ি, এইসব জিনিসই কিন্তু মানুষ পরে ঈদ করছে, বিভিন্ন অকেশনগুলো পালন করছে। সো এই জিনিসগুলো কিন্তু উঠে আসছে, আমাদের দেশীয় ঐতিহ্যগুলো কিন্তু উঠে আসছে, জামদানির ঐতিহ্যগুলো উঠে আসছে। সো এই জায়গাগুলো বলবো যে আমাদের দেশের বেশ ভালো ভবিষ্যৎ আছে। আমি প্রথমেই বলবো যে উদ্যোক্তা হওয়া আসলে মানে খুব যে সহজ তা না। উনি ঘরে বসে থাকলেও কিন্তু ইকুয়ালি কষ্টটা দিয়েছেন। উনি ঘরে বসেও কিন্তু সে রাত জেগে পরিশ্রম করেছে, সে পড়াশোনা করেছে এবং যেই সেক্টরে সে কাজ করতে চাচ্ছে সেই সেক্টরের উপরে কিন্তু তার নলেজ সে গ্যাদার করেছে, তারপরে গিয়ে কিন্তু সে উদ্যোক্তা হওয়ার কথা চিন্তা করেছে বা তার সে স্টেপটা এগিয়েছে। এবং আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে কিন্তু সে পার্সোনাল ব্র্যান্ডিং করে এসেছে। আমাদের এখানে সে কোনো ডিরেক্ট সেল পোস্ট দেওয়া যায় না, সে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে, স্টোরি টেলিংয়ের মাধ্যমে সে তার প্রোডাক্টটাকে সামনে নিয়ে আসতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার এই কোভিড সিচুয়েশনে এই সময়টাকে সে সুন্দরভাবে কাজে লাগিয়েছে। সে শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, বা সে হাউসওয়াইফ হোক, বা সে মিড এজের মানুষ হোক, সবাই কিন্তু মোটামুটি সুন্দরভাবে নিজের সময়টাকে এখানে দিয়ে সেটাকে ইনভেস্টমেন্ট হিসেবে ধরে সে কিন্তু এগিয়ে এসেছে এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে জিরো থেকে কিন্তু সে এখন লাখপতি হয়ে গিয়েছে। যে উদ্যোক্তারা ফেসবুকের মাধ্যমে আসছে তাদের তো আসলে শোরুমের কোনো ভাড়া দিতে হচ্ছে না, তাদের হচ্ছে কোনো ইলেকট্রিসিটি খরচ দিতে হচ্ছে না, বা আদার্স যে ইউটিলিটি বিলস সেগুলো দিতে হচ্ছে না। এদিক থেকে কিন্তু যথেষ্ট ভালো একটা দিক। তাই বলি যে যারা ফেসবুকে আসছেন সবার আগে কিন্তু তাদের ডোমেনটা কিনে ফেলা উচিত। তার নামের যে ডোমেনটা, সে ওয়েবসাইটের ভিত্তিক তাকে আলটিমেটলি যেতেই হবে। মেইন ই কমার্স হচ্ছে ওয়েবসাইটে কেনাকাটা, ওয়েবসাইটে ট্রানজ্যাকশন। ফেসবুক আজকে আছে কালকে বন্ধ হয়েও যেতে পারে, বাট ফেসবুকের মাধ্যমে ব্র্যান্ডিংটা খুব ইজি হয়, মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। কারণ আমাদের বাংলাদেশে ইন্টারনেট মানে কিন্তু ফেসবুক বুঝে, মার্কেটিংয়ের একটা জনপ্রিয় মাধ্যম হয়ে গেছে ফেসবুক। যার কারণে আমরা ফেসবুকের মাধ্যমে প্রচারণাটা করছি। কিন্তু আলটিমেটলি সবাইকে বলি যে যেই নামে আপনি বিজনেসটা শুরু করছেন, যেই নামে আপনার উদ্যোগটা শুরু করছেন, সেই নামে ডোমেনটা আপনি অবশ্যই কিনে রাখবেন, ওয়েবসাইটটা রেডি করে রাখবেন। আস্তে আস্তে, প্রথমে হয়তো বা অত ইনভেস্টমেন্ট আপনি যেতে পারবেন না, বাট আস্তে আস্তে করে ফেলতে হবে, যেন পরবর্তীতে ফেসবুক বন্ধ হয়ে গেল আপনার উদ্যোগটা যেন রয়ে যায়, আপনার উদ্যোগটা যেন হারিয়ে না যায় সেই দিকে। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, কারণ যখন আমরা ফেসবুকে পেজ খুলি দেখা যায় যে সেই নামে আরও 100টা পেজ পাওয়া যায়। তো এই জন্য এমন নাম সিলেক্ট করতে হবে যেই নাম আর কারো কাছে নেই, এবং সেই নামের সাথে সাথে ডোমেনটা কিনে ফেলতে হবে। নাহলে দেখা গেল যে আপনার যে নামে পেজটা আপনি খুলেছেন, 1 মাস পরে সেই পেজটা একটু জনপ্রিয় হলো, তখনই কিন্তু সেই পেজের নাম আরেকজন নিয়ে নেবে, তখন কিন্তু আপনি ডোমেনটা পাবেন না। এই কারণে প্রথমেই ডোমেনটা আপনার কিনে ফেলা উচিত। এই জায়গাটা অনেক বড় একটা চ্যালেঞ্জেস আছে, এবং ফান্ডিংয়ের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জেস আছে। যেমন ফান্ডিং যদি না থাকে আপনি আলটিমেটলি সামনে এগোতে পারবেন না। তো যার কারণে সরকারের কাছে আমরা বলি যে এই এমএসএমই যে ক্ষুদ্র উদ্যোক্তারা আছেন, একেবারেই ক্ষুদ্র তারা, তো তাদের জন্য সামান্য কিছু ফান্ডিংয়ের ব্যবস্থা করতে। সামান্য বলতে আমি মানে তাদের হয়তো 50,000 দরকার, তাদের হয়তো 1 লাখ দরকার, তাদের কিন্তু 10 লাখ 15 লাখসের দরকার নেই। তাদের খুবই সামান্য দরকার, এবং সেটা অকেশন ভিত্তিক দরকার। হয়তো বা তাদের ঈদের মার্কেটটা ধরতে হবে বা পূজার মার্কেটটা ধরতে হবে, সেই সময় তাদের এই সাপোর্টটা দরকার লাগে। তো আমি সরকারের কাছে অনুরোধ করব এই সময়টুকুতে তাদেরকে যেন এই অল্প করে হলেও ফান্ডিং দিয়ে সহায়তা দেওয়া হয়। ওই নিয়ে আমার বর্তমান যে চিন্তাটা এবং ভবিষ্যৎ চিন্তাটা আমি বলি। বর্তমান চিন্তা হচ্ছে যে আমাদের উদ্যোক্তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি এক্সপোর্ট করাবো ইনশাল্লাহ। কারণ এনআরবিদের মাঝে বেশ ভালো একটা আগ্রহ দেখা দিয়েছে আমাদের লোকাল প্রোডাক্টগুলো নিয়ে। তো এবং এনআরবির পাশাপাশি ফরেনারদের মাঝখানেও কিন্তু আমাদের প্রোডাক্টের কিন্তু বেশ ভালো একটা ডিমান্ড আছে।
তো আমরা চাচ্ছি এদের সাথে বায়ার সেলার মিটিং করাবো এবং এদের প্রোডাক্টগুলো আমি প্রপার চ্যানেলে এক্সপোর্ট করাবো। আমাদের উদ্যোক্তারা কিন্তু অল্প অল্প করে এক্সপোর্ট করে, কিন্তু প্রপার চ্যানেলে না। তারা হয়তো বাই ইয়ারে 5টা 10টা শাড়ি পাঠিয়ে দিচ্ছে, চাদর পাঠিয়ে দিচ্ছে বা তাদের প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছে, কিন্তু সেই পেমেন্টটাও কিন্তু আসছে লোকাল ওয়েতে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হয়ে আসলে কিন্তু সে যে এক্সপোর্টের যে বেনিফিটটা সেটা সে নিতে পারতো, ইনসেন্টিভের বেনিফিটটা সে নিতে পারতো, কিন্তু সে কিন্তু সেটা পাচ্ছে না। তো আমরা চাচ্ছি যে প্রপার ওয়েতে লিগাল ডকুমেন্ট রেডি করে আমরা ওদের এক্সপোর্ট মার্কেটটা শুরু করে দিব এবং সেই ইনসেন্টিভটা যেন আমাদের উদ্যোক্তারা পায় সেই ব্যবস্থা আমি করব। এটা নিয়ে আমি বর্তমানে কাজ শুরু করেছি আল্লাহর রহমতে। এবং নেক্সট স্টেপ যেটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা, যে আমাদের এই উদ্যোক্তাদেরকে নিয়ে, এই প্ল্যাটফর্মটাকে নিয়ে আমি ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে যাব ইনশাল্লাহ। প্রত্যেকটা জায়গায় উইয়ের একটা ব্রাঞ্চ থাকবে এবং প্রত্যেকটা জায়গায় সবাই মেড ইন বাংলাদেশ নামে প্রোডাক্ট চিনবে, বাংলাদেশকে সবাই আরও বেশি চিনবে এবং উইয়ের উদ্যোক্তাকে সবাই চিনবে। আমি সব জায়গায় বলি যে যারা নবীন উদ্যোক্তা তাদের প্রথমেই কিন্তু চিন্তা করতে হবে যে আমাকে অনেস্ট থাকতে হবে, আমি ইথিক্সের জায়গাটা ঠিক রাখবো, আমি কখনো কপি পেস্টের উদ্যোক্তা হব না, আমার নিজের ক্রিয়েটিভিটি, নিজের উদ্যোগ নিজে নিয়ে শুরু করব। কিন্তু আরেকজন হয়তো বা ঘি নিয়ে কাজ করছে, আমার এলাকাও ভালো ঘি হয়, আমি কাজ শুরু করে দিই, বা এইখান থেকে তো ভালো লাভ হচ্ছে, আমি এটা দিয়ে শুরু করে দিই। এরকম চিন্তা করে আসলে কিন্তু হবে না। আসতে হবে কোনো প্রবলেমের সলিউশন নিয়ে। আপনার এলাকায় যে জিনিসটা নাই, যে জিনিসটা ডিমান্ড আছে, সেই জিনিসটার সার্ভিস আপনি স্টার্ট করতে পারেন। তাহলে দেখা যাবে যে এলাকাবাসীর উপকার হলো, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের উপকার হলো। আপনার উদ্যোগটা একটা ইউনিক উদ্যোক্তা হলো। আপনি আরেকজন ভালো জামদানি বিক্রি করছে দেখে জামদানিতে ভালো লাভ হয়, আমিও তাঁতিদের কাছ থেকে জামদানি কিনে নিয়ে আসি, এরকম চিন্তা করলে কিন্তু উদ্যোক্তা হওয়া যায় না। আপনাকে চিন্তা করতে হবে নিজের ক্রিয়েটিভিটি আপনাকে বের করে নিয়ে আসার জন্য, এবং অবশ্যই নিজের উদ্যোগের সাথে অনেস্ট থাকতে হবে। আপনি যদি সৎ থাকতে না পারেন তাহলে আপনার উদ্যোগও আপনার সাথে সৎ কখনোই থাকবে না, সেও কখনো না কখনো আপনাকে নিয়ে পিছটান দিবেই। সো আপনাকে অবশ্যই সৎ থাকতে হবে, মানে যেই জায়গাটা নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না, যে যে কোনো কিছু হোক না কেন আমি আমার উদ্যোগের সাথে সৎ থাকবো, আমি কারোর সাথে খারাপ করবো না, তো আমার সাথে কেউ খারাপ করবে না। সো নবীন উদ্যোক্তাদেরকে এটাই বলতে চাই যে নিজে সৎ থাকুন, অন্যকেও সৎ থাকতে সাহায্য করুন।